বরাবরের মতো সাদা শাড়িটা শরীরে জড়িয়ে নিয়ে নিজেকে আয়না দেখে চোখের পানি ফেলানোটা মনে হয় নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে জুঁইয়ের জীবনে। জীবনের 3টা বছর যে কিভাবে অতিবাহিত হয়ে গেল টেরও পায়নি সে। ভালো মন্দ হাসি খুশি এসবের মাঝেই কিভাবে যেন চোখের পলকে 3টা বছর পার হয়ে গেল তার জীবন থেকে। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকেও আজকাল বড্ড বেশি অচেনা লাগে তার। কতটা বদলে গেছি আমি। কলেজের সেই হাসি খুশি প্রাণচঞ্চল মেয়েটা আজ এই সাদা শাড়িতে লেপ্টে থাকা এক অঙ্গার নারী। গত 1 বছরের সাদা রং শরীরে এতটাই লেপ্টে আছে যে এখন আর অন্য রং এই শরীরে মিশতে চায় না। চেহারার মাধুর্যতা কমে গেছে নাকি বেড়েছে বুঝতে হয়তো মোটা ফ্রেমের চশমা লাগবে কয়দিন পর। জুয়ের ভাবনায় ছেদ করে তার মায়ের প্রবেশ ঘটে রুমে। মেয়েকে বিভোর হয়ে ধ্যানমগ্ন থাকতে দেখে সামনে এগিয়ে গিয়ে মেয়ের কাঁধে হাত রাখেন ফয়জুন্নেসা বেগম। চেনা হাতের স্পর্শ পেয়ে পাশে তাকায় জুই। মাকে দেখে মলিন মুখে মিষ্টি হাসি ফুটিয়ে হালকা স্বরে কথা বলে। কিছু বলবা মা? হুম। ও রেডি হয়ে গেছিস? হ্যাঁ, প্রায়ই। এমন সময় খাট থেকে নান নান শব্দ করে জুইয়ের ছোট্ট মেয়েটা হাতের ইশারা করছে জুইকে। হ্যাঁ, জুইয়ের একটা 1.5 বছরের মেয়ে আছে। মুখে আধো আধো বুলি তার। মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে জুই, তারপর শাড়িতে পিন আটকে খাটের সামনে গিয়ে মেয়েকে কোলে তুলে নেয় জুই। আম্মুন উঠে গেছেন আপনি? আরও আগে উঠলে কি হতো? আম্মুন তো এখন চলে যাব। নানুমুনির কাছে থাকতে হবে আজ আপনাকে। মেয়ের কোল থেকে নাতনিকে কোলে তুলে নেয় ফয়জুন্নেসা বেগম। তিনিও বুঝেন এই কলেজের টুকরাটা ছাড়া তার মেয়ের বাঁচার অবলম্বন কিচ্ছু নেই। ইপসি সোনা নানুমনির কাছে থাকবে, তাই না নানু? নানুর কোলে গিয়ে ছোট্ট ইফসি যেন চুপ করে নানুর কাঁধে মাথা ফেলে শুয়ে থাকে। জুইও তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হয়। অমনি ফয়জুন্নেসা বেগম দাঁড় করায় জুইকে। খেয়ে যাবি না? না, আজ আর খাবো না। তাছাড়া নতুন জায়গায় প্রথম পোস্টিং, বোঝোই তো। ও, আর মা শোনো, আসার সময় ভাবছি একটা বাসা দেখব। হঠাৎ বাসা? আমি ছোট বাচ্চা নই মা, সবই বুঝি। ভাই আর ভাবি গতকাল রাতে তোমাকে যা যা বলল সবটাই কানে এসেছে আমার। বিপদে পড়ে আসি নাই তোমার সংসারে আমি। ট্রান্সফার করেছে বলেই আসা। আমাকে বলতে পারতো যে জুই তুই কি সংসারে কন্ট্রিবিউট করতে পারবি কি না। আর তাছাড়া ওরা ভাবলো কি করে মা যে আমি এখানে বসে বসে খাবো? সম্পর্কগুলো তিক্ততায় রূপ নেওয়ার আগে সরে যাওয়াই ভালো মা। ইফসিকে খিচুড়িটা খাইয়ে দিও মা। আমি বের হচ্ছি মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যাস। ছোট্ট ইপসি হাত দিয়ে তার মাকে টাটা করে দেয়। রাস্তায় দাঁড়িয়ে কিছু স্মৃতি মনে পড়ে যায় জুইয়ের। চেনা শহরের এই রাস্তায় আজ আবার 3 বছর পর দাঁড়ালো। রাস্তায় দাঁড়িয়ে নিজেই নিজের সাথে কথা বলে জুই। রাজশাহী থেকে এখানে ট্রান্সফার না করলেই ভালো হতো। চেনা শহরে 3 বছর আগে সব মাটি চাপা দিয়েছিলাম। এখন আর সেই পুরাতন ঘাটা জীবিত হবে হয়তো। হঠাৎ করে একটা রিক্সা এসে সামনে দাঁড়ায় তার। মামা কই যাবেন? রিক্সাওয়ালার কথায় রিক্সাওয়ালার দিকে তাকায় জুই। মামা 10 নম্বর যাবা? হ, উঠেন। রিক্সা নিয়ে জুই তার গন্তব্যে রওনা হয়। বিগত 1 বছর যাবৎ রাজশাহীতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যাচ্ছে জুই। গত মাসেই তাকে ঢাকার হেড অফিসে ট্রান্সফার করা হয়েছে, যার জন্য আবার ঢাকায় আসতে হলো তাকে। পিছুটান তো কবেই পিছনে ফেলে দিয়েছে সে, কিন্তু নিয়তির কাছে সবার হাত পা বাঁধা। ভাগ্য বা কপাল মানুষকে একদম কাঠের পুতুল বানিয়ে রেখে দিয়েছে। যখন যাকে যেভাবে পারছে নাচাচ্ছে, তেমনটাই হচ্ছে জুইয়ের সাথে। হঠাৎ রিক্সাওয়ালার ডাকে ধ্যান ভাঙে জুইয়ের। মামা 10 নাম্বার আইয়া পড়ছি। ভাড়া মিটিয়ে অফিসে পা রাখে জুই। সেখানে আগে থেকে জুইয়ের জন্য কেবিন ঠিক করে রাখা ছিল। জুইকে পরিচয় দেওয়ার পরপরই তাকে তার কেবিনে দেখিয়ে দেওয়া হয়। কেবিনে বসার পরপরই টেবিলে থাকা ল্যান্ডলাইনে একটা ফোন আসে। জুই কিছু না ভেবেই ফোনটা রিসিভ করে নেয়। আসসালামু আলাইকুম, নাদিরা ইয়াসমিন বলছি। ওয়ালাইকুম আসসালাম। পিয়নকে পাঠানো হয়েছে, ওনার সাথে আমার কেবিনে আসুন। জি। জুয়ের ধারণা যতটুকু তিনি তার
বস ছিলেন। এরই মাঝে পিয়ন এসে হাজির। পিয়নের পিছন পিছন বসের কেবিন পর্যন্ত যায় জুই। এটাই স্যারের রুম, ম্যাডাম ভেতরে যান। ধন্যবাদ। রুমের ভেতর প্রবেশ করে জুই। সে দেখে একজন ভদ্রলোক সেখানে চেয়ারে বসা। স্যার আসবো? জি, আসুন। জুই সামনে গিয়ে দাঁড়ায়। ডেস্কে থাকার নেম প্লেটে একটা নাম তার নজরে পড়ে, মোহাম্মদ মাহবুব হোসেন। জুই বুঝে যায় স্যারের নাম মাহবুব হোসেন। জুইকে দাঁড়িয়ে থাকতে দেখে ইশারায় তাকে বসতে বলে মাহবুব সাহেব। নাদিরা ইয়াসমিন, জুই, জি স্যার। আপনার ওয়ার্কিং নিয়ে অনেক সুনাম শুনেছি। এবার আমরাও দেখতে পাবো, কি বলেন? জি স্যার, ইনশাল্লাহ। অল দ্য বেস্ট। কোনো সমস্যা হলে জানাবেন। জি স্যার। আপনি এখানে নতুন? অফিসে নতুন, আর শহরটা অনেক পুরাতন। বুঝলাম না। স্যার, জীবনের 22টা বছর এই শহরে অতিবাহিত করেই তবে অন্য শহরে পা দিয়েছিলাম। ও আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনার? নিজের বলতে আমি আর আমার 1.5 বছরের মেয়ে। বাবার বাসায় মা, ভাই, ভাবি। আর স্বামী? আমি বিধবা। মাহবুব সাহেবের সব কথাগুলো কোথায় যেন উবে গেছে। একদম চুপ হয়ে আছেন তিনি। নীরবতা ভেঙে জুই বলে ওঠে, স্যার, আমি কি যেতে পারি? জি অবশ্যই। কেবিনে এসে নিজের উপর নিজেই হেসে ওঠে জুই। হাসতে হাসতে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে জায়ের চোখ দিয়ে। আজও বিধবা বললে সবার কথা বন্ধ হয়ে যায়। হয়তো আমার শরীর কিংবা বয়সের সাথে বিধবা ট্যাগটা যায় না। রাজশাহীর অফিসেও প্রথম প্রথম এমনটা হয়েছে। এখানেও হয়তো প্রথম প্রথম হবে, পরে ঠিক হয়ে যাবে। চট করেই ব্যাগ থেকে ডায়েরিটা বের করে নেয় জুই। কলমের ছিপি খুলে ডায়েরির মাঝ পাতায় লেখা শুরু করে। আমি আমাতেই বিলীন, আমি আমাতেই অঙ্গার, আমি আমাতেই উচ্ছ্বাসিত, আমি উচ্ছ্বাসের মাঝে নুইয়ে যাওয়া এক কলি মাত্র। কথা দিয়েছিলে ফিরবে। চোখের পানি মুছে নিয়ে ডায়েরি রেখে ফাইলে মুখ গুজে জুই। কাজের পরে আবার বাসা খুঁজতে হবে তার। জীবনে অতি মাত্রায় তাকে কষ্টের দিক ধাবিত করছে, আর সে অতি আনন্দেই সে কষ্টকে আপন করে নিচ্ছে। ভাড়া বাসা থেকে বাসায় ফিরতে ফিরতে রাত প্রায় 8টা বেজে গেছে। জুইয়ের অন্য কোনো চিন্তা নেই, তার একটাই চিন্তা, আর তা হচ্ছে ইফসি। এত টাইম সে তার মেয়েকে ছাড়া থাকেনি। রাজশাহীতে থাকাকালীন অবস্থায় জুই অফিসে ইফসিকে নিয়ে যেত। জুইয়ের জীবনটাই সংগ্রামের জীবন। তার ছোট্ট মেয়েটা আজ কেঁদেছে হয়তো। এত টাইম মাকে ছেড়ে সেও কখনো থাকেনি। তার উপর আজকে আবার নতুন অফিস বলে মোবাইল ধরারও সুযোগ পায়নি সে। বাসার দরজার কাছে এসে কলিং বেল দেয় জুই। ফয়জুন্নেসা বেগম দরজা খুলে দেয়। মেয়েকে খুব ক্লান্ত লাগছিল, তবুও মেয়ে তার সামনে মলিন হাসি দিয়ে সালাম দেয়। জুইয়ের বরাবরের অভ্যাস, বাসার বাইরে যাওয়ার আগে একবার সালাম এবং বাসায় ফিরে দরজার একবার সালাম দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলি তবে? ইফসি কই মা? তোর ভাবির কাছে। বিরক্ত করেছে আজকে, তাই না? দুপুরের দিকে একটু কান্না করছিল, পরে তোর ভাবির কোলে নিছে, পরে চুপ হয়েছে। ও মা, ব্যাগটা রাখো, আমি ইফসির কাছে যাই। মায়ের কাছে ব্যাগ দিয়ে জুই তার ভাবির রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই একটু সংকোচ করছিল, তবু মেয়েকে দেখবে বলে পা বাড়িয়ে রুমে প্রবেশ করে জুই। ভেতরে গিয়ে দেখে ইফসিকে নিজের পেটের উপর বসিয়ে খেলা করছিল জুইয়ের ভাবি ফারজানা। তার পাশেই জুইয়ের 5 বছরের ভাইয়ের ছেলে জাওয়াত ইফসির গালে ধরে আদর করছে। জুই তখন পেছন থেকে ইফসি বলে ডাক দেয়। মায়ের গলার স্বর শুনে ছোট্ট ইফসি পিছনে ঘাড় ফিরে তাকায়। ইফসিকে দেখে জুইয়ের 2 চোখ জুড়িয়ে গেছে। ইফসির 1 বছর পর জুই আর ইফসিকে বেল্লু মাথা করেনি, চুল বড় করে রেখেছে। সেই চুলে দুপাশে 2টো ঝুঁটি বাঁধা, চোখে হালকা করে কাজল দেওয়া। ইফসি দেখতে অবিকল জুইয়ের মতো, দুধে আলতা তার গায়ের রং, ঠিক যেন তার মা জুই। ইফসিকে দেখলে যে কেউ আদর করবে। মাকে দেখে মামির কোলে থেকে 2 হাত বাড়িয়ে আধো আধো বলিতে আম্মুন বলে হেসে দেয়। জুইকে দেখে ফারজানাও উঠে বসে বলতে শুরু করে, এই তো ইফসি সোনার আম্মু চলে আসছে। তা দেখে জাওয়াদও উঠে বসে বলতে শুরু করে,
বনুর মা আসছে, আমার ফুফি মা আসছে আসছে। জাওয়াদও মাশাল্লাহ অনেক লক্ষ্মী একটা ছেলে। জুয়ের যখন বিয়ে হয় জাওয়াদ তখন 2 বছরের। ফুপিমা ছাড়া সে কিচ্ছু বুঝতো না। আর জুইও জাওয়াদকে আগলে রাখতো। জাওয়াদ ইফসিকে বনু বলে ডাকে। খাটের কাছে এসে আগে জাওয়াদকে কোলে নেয় জুই। আব্বাজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফুফিমা। বনু কান্না করছে, আম্মু চুপ করাইছে। তাই? বনু পচা কেমন? এ আমার বনু ভালো। জাওয়াদকে চুমু দিয়ে খাটে রেখে নিজের মেয়েকে কোলে নেয় জুই। ফারজানাকে উদ্দেশ্য করে বলে, আজকে খুব জ্বালাইছে তাই না? না তেমন না, একটু কান্না করছিল, পরে ঠিক হয়ে গেছে। খেয়েছে আজকে? হ্যাঁ, আমি ভাত খাইয়ে দিলাম। ও, ওকে আমার কাছেই দাও, মামনের কাছে থাকবি ইফসি। আমু ফ্রেশ হবে এখন। মামির কথায় মায়ের গলা জড়িয়ে ধরে ইফসি। তার ভেতরের মনোভাব হচ্ছে সে মাকে ছাড়বে না। পরে ফারজানা খাট থেকে নেমে ইফসিকে কোলে নিয়ে নেয়। তোমার কি খুব ক্লান্ত লাগছে? যাও ফ্রেশ হয়ে নাও, ততক্ষণ ইফসি না হয় আমার কাছেই থাকুক। আচ্ছা আম্মুন মামুনিকে জ্বালিও না কেমন? আম্মুন ফ্রেশ হয়ে এসে তোমাকে নিয়ে যাব। এই বলে জুই রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়। শরীরটা বড্ড বেশি ক্লান্ত লাগছে তার। অফিসে শেষ করে পাক্কা 2 ঘন্টা যাবৎ অফিসের আশেপাশে বাসা খুঁজছে জুই। অবশেষে একটা 2 রুমের ছোট্ট বাসা পছন্দ হয়েছে তার। ছোট্ট 2টা রুম আর তার সাথে একটা টয়লেট আর একটা রান্নাঘর। ওদের মামের দিন কেটে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির পিন খুলতে খুলতে কোথায় যেন হারিয়ে যায় জুই। এমন সময় ফয়জুন্নেসা বেগম মেয়ের কাছে আসে। মেয়ের সাথে কিছু কথা আছে ওনার। জুই, হ্যাঁ মা, কিছু বলবা? আসা যাবত দেখছি কি জানি একটা ভেবে যাস তুই। আল্লাহ পাক আমায় ভাবনার নসিব দিয়েছে মা, না ভেবে উপায় কি বলো? সব কিছুকে ভাগ্য ভেবে ভুলে যাবা। হাসালে মা, আমি কি সব ধরে রেখে দিয়েছি নাকি? চাপা ব্যথায় রেখে দিয়েছিস তো। এইসব কিছুই না মা। ফ্রেশ হয়ে খেতে আয়। এই বলে ফরজুন্নেসা বেগম পিছন ফিরে চলে যেতে নিলে জুয়ের ডাকে আবারও মেয়ের দিকে ফিরে তাকান তিনি। কিছু বলবি? বাসা দেখে এসেছিলাম, পছন্দ হয়েছে আমার। আমার আর রিপসির জন্য ঠিক আছে, অ্যাডভান্স করে আসছি, এই মাসেই উঠে যাব। সব ঠিক করে এলি তাহলে? হ্যাঁ মা, এখানে থাকলে সম্পর্কগুলো তিক্ততায় পরিণত হবে। তাছাড়া জাওয়াত বড় হচ্ছে, ওর পড়াশোনাও শুরু হবে, বাড়তি ঝামেলা হয়ে যাবে। আমি জানি ফারজানার কথায় তুই হয়তো কষ্ট পেয়েছিস। না তেমন কিছু না, ভাবি তো খারাপ কিছু বলেনি, শুধু খারাপ লাগলো আমায় বলতে পারতো। আমি দেখি রাসেলের সাথে কথা বলবো। না মা, একদম না মা, দিন শেষে তোমাকে ওদের সাথেই থাকতে হবে, দয়া করে বাড়তি ঝামেলায় যেও না। তুমি বরং আমার কাছে গিয়ে কয়েকদিন থাকবে। আর মা, ভাবিও পরের মেয়ে, সংসার করতে আসছে এখানে। অবিবাহিত ননদ থাকা এক, আর বিবাহিত ননদ থাকা সাথে বাচ্চা নিয়ে থাকা আরেক। বাদ দাও, অশান্তি চাই না আমি। আচ্ছা, ফ্রেশ হয়ে নি। হুম। রাতে ইফসিকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজের রুমে শুয়ে দেয় জুই। তারপর নিজে খেতে যায়। সেখানে তার বড় ভাই রাসেল, ভাবি ফারজানা এবং মা ফয়জুন্নেসা বেগম উপস্থিত ছিলেন। নিজের ভাইয়ের দিকে চোখ যায় জুইয়ের। জুইয়ের কাছে আজকাল আপন ভাইকে পরের মতো লাগে। তার মনে হয়তো সংখ্যা কাজ করছে। দুর্মূল্যের বাজারে নিজেদের সংসারও ঠিকমতো চালাতে বিপদে পড়তে হয়। তার উপর তার বোন ভাগ্নে এসে জুটেছে। সব মিলিয়ে যে তার ভাইয়ের চিন্তা চেতনা তা বুঝতে বাকি নেই জুয়ের। খাবার টেবিলে অনেকটাই নীরবতা। আগের খাবার টেবিলে ওরা 3জন অনেক মজা করত। এখন সব আনন্দ মিশে গেছে মাটিতে। চুপ করে থাকলে কথা রয়ে যাবে, সময় চলে গেলে সেই কথার দাম থাকে না। তাই নীরবতা ভেঙে জুই নিজেই তার ভাইকে বলে, কারণ জীবন যখন মাঝপথে তাকে থামিয়ে দিয়েছে তখন বাকি রাস্তা তাকে একাই চলতে হবে। বুঝলা ভাই, অফিস থেকে আসার সময় একটা বাসা দেখে এলাম, আমার বেশ ভালো লাগলো, ভাবলাম এই মাসেই উঠে যাব। জুয়ের কথা শুনে একদম চুপচাপ হয়ে যায় তার ভাই ভাবি। তারাও ভাবেনি যে জুই একদিনে এতটা করে ফেলবে।
তখন ফারজানা মানে জুঁইয়ের ভাবি বলে, এত তাড়াতাড়ি এত সব করে নিয়েছো? হ্যাঁ ভাবি, করতে যখন হবে তাহলে দেরি করে লাভ কি? এখানেই থেকে যাইতা। ফারজানা যে মুখের কথাটুকু বলেছে এতেই জুঁই অনেক খুশি। মলিন মুখে হালকা হাসি দিয়ে জুঁই তার ভাবি ফারজানার দিকে তাকায়। এইখানে থেকে যেতে বলার আগে গতকালের কথাগুলো ভাবা উচিত নয় কি ভাবি? এইবার জুঁইয়ের কথায় ফারজানা একদম চুপ হয়ে যায়। রাসেলের মুখেও কথা নেই। রাসেল যেন বোবা হয়ে গেছে। মাঝে মাঝে রাসেলের এই বোবা হয়ে থাকাটা ফয়জুন্নেসা বেগমকে সব থেকে বেশি কষ্ট দেয়। নিজের ছেলে যদি এইভাবে চুপ করে থাকে কোন মায়ের ভালো লাগে? এখানে থাকলে সম্পর্কগুলো খারাপ হবে, এর থেকে ভালো আলাদা হয়ে যায়। মাঝে মাঝে তোমরা যাবে আমার বাসায়, আমি আসবো তোমাদের বাসায়। কি করব বলো, এখন পরিস্থিতিটাই এমন, সব কিছু না চাইতেও করা লাগবে। ইপসিকে সামলাতে পারবে? এটা কি বলো ভাবি, 8 মাস বয়স থেকে এখন 1.5 বছর তার, আমিই তো সামলে নিলাম। আমার হয়ে একটা মানুষ তো দেখলাম না যে আমার বাচ্চাটাকে সামলেছে। 8 বছর বয়স অবধিও আমিই দেখেছি, দাদা দাদি থেকেও ছিল না, না থাকার মতোই। হ্যাঁ, তা অবশ্য ঠিক। সেই হিসাব করতে গেলে তুমি খুব ভাগ্যবতী। জাওয়াত তার দাদুন এবং ফুপিমা দুজনেরই আদর ভালোবাসা পেয়েছে, আর আমার ইফসি সব থাকতেও অনাথ। তখন রাসেল মুখ খুলে, কেন, তোর কি অজানা নাকি সব কিছু? তুই জানিস না তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন ছিল? এখন তো তাহলে বলতে হয় বিয়েটাও তো তোমরাই দিয়েছিলে, তাই না ভাইয়া? যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, আমি উঠি। এই বলে জুঁই উঠে যায়। রাসেলের মুখ জুঁইয়ের এক কথাতেই বন্ধ হয়ে যায়। রাতের মধ্যভাগ। আজকে চুলের মুঠি ধরে মেরেছে জুঁইকে তার স্বামী। জুঁই বারবার আকুতি মিনতি করেও ছাড় পাচ্ছে না। জুঁইয়ের মাথা ব্যথা করে, তাই তার মাথায় আঘাত করা যায় না, কিন্তু তিনি তা বুঝে না। জুঁইয়ের আজকের অপরাধ, সে আজকে রাতে জুঁইকে কাছে পেতে চেয়েছে, কিন্তু জুঁই অসুস্থ। সিজারিয়ানের পরে মাঝে মাঝে সেলাইয়ের জায়গায় টান লাগে জুঁইয়ের, যার জন্য এই মুহূর্তে সঙ্গম তার পক্ষে সম্ভব নয়। সে বুঝবে কি, সে তো বোঝার চেষ্টাও করেনি। লাস্টবার যখন জুঁই না করে দিল তখনই সে জুঁইকে মারে। তার মার বলতে হাত মুচড়ে ধরা, চুলের মুঠি ধরা, গালে চড় দেওয়া ইত্যাদি। তবে নরপিশাচের মতো মারে না। চুলের ব্যথায় কুকিয়ে ওঠে জুঁই। তার স্বামীকে বলতে থাকে, ফারুক লাগছে আমার, ছাড়ো আমায়, আমি ব্যথা পাচ্ছি। ফারুক, আমার শরীর ভালো না, ছাড়ো আমায়। জুঁই জোরে কথা বলতে পারে না, কারণ ইফসি তখন 6 মাসের। ঘুমাচ্ছিল সে তখন। হঠাৎ করেই ফারুক মানে জুঁইয়ের স্বামী জুঁইকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। জুঁই তখন লাফ দিয়ে উঠে বসে যায়। পুরো শরীর তার কাঁপতে থাকে। বিছানা থেকে নেমে পানি খায় সে। আবার ইফসিকে দেখে। তার 1.5 বছরের বাচ্চাটা তখন গভীর ঘুমে মগ্ন। গত 1 বছরে এমন বহুবার হয়েছে যে হুটহাট করে এই সব স্বপ্ন চোখের সামনে ভেসে ওঠে তার। অতীত কি শেষ হয়েও পিছন ছাড়েনি তার? শরীরে কাঁপুনি কমিয়ে নিয়ে ডায়েরিটা নিয়ে বসে যায় জুঁই। কিছু একটা লিখে নিয়ে লাস্ট 2টো লাইন লিখে ফেলে। অতীত আমায় ছাড়ছে না পিছু। আমি তো হারিয়ে ফেলেছি আমার অনেক কিছু, কথা তো দিয়েছিলে ফিরবে। অফিসে সারা দিনের ব্যস্ততার পর নতুন বাসার ঝামেলার মাধ্যমে এই কয়েকদিন অনেকটা হাঁপিয়ে উঠেছে জুঁই। শরীরটাও ইদানিং ভালো না তার। নতুন বাসা পরিষ্কার করা, ফার্নিচার সেট আপ করা সব একা হাতেই করে জুঁই। পরিস্থিতি তাকে এতটাই শক্ত পাথর তৈরি করে দিয়েছে যে তার কাউকেই প্রয়োজন হয় না। তার জীবনে যদিও ভালোবাসা বলে কিছু থাকে না, তা হলো ইফসির জন্য। মাঝে শুধু একদিন রাসেল এসে কিছুটা গুছিয়ে দিয়ে গেছে। শুক্রবার দিন, আজ অফিসও বন্ধ, তাই জুঁই ঠিক করেছে আজকেই নতুন বাসায় চলে যাবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের মাকে বুঝিয়ে ইফসিকে নিয়ে জুঁই বেরিয়ে যায় নিজের বাবার বাসা থেকে।
জুয়ের ভাষ্যমতে যেখানে তার এবং তার মেয়ের থাকা নিয়ে নিজের ভাই আর ভাবিরা আলোচনা করে সেখানে সে এক মুহূর্তের জন্যও থাকবে না। দূরে থাকলে কাছের মানুষগুলো হয়তো দূরে থাকবে, কিন্তু সম্পর্কটা বেঁচে যাবে। তার জন্য জুয়ের এই সিদ্ধান্ত। রইল বাকি ইফসির কথা। ইফসি মাশাল্লাহ তার মাকে অনেকটাই বুঝে। 1.5 বছর বয়সে সে বুঝে তার মা একা, এটাও বুঝে তার মায়ের পৃথিবীতে কেবল সেই আছে। আল্লাহ পাক যেন বাচ্চাটাকে ঠিক সেভাবেই সৃষ্টি করেছেন। 8 মাসের মাথায় এতিম করে দিয়েছে ইফসিকে। আল্লাহ পাক নাকি যা করে ভালো করে, কিন্তু 8 মাস বয়সী বাচ্চার মাথার উপর থেকে বাবার হাত সরিয়ে নিয়ে কি ভালো করলেন, এর উত্তর আজও জুই খুঁজে বেড়ায়। জুয়ের আর তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের সাথে পারিবারিক সম্পর্ক ততটা ছিল না। বিয়েটা হয়তো কোনো একভাবে হয়ে গেলেও বিবাহিত জীবনে সে কখনোই সুখী ছিল না সে। কিন্তু কোনো এক গভীর কারণে ছেড়ে চলে যেতে পারেনি সে তার সংসারকে, যার জন্য সবটাই সহ করে থাকতে হয়েছিল তাকে। কিন্তু আল্লাহ পাক সেইখান থেকেও তাকে ছুটি দিয়ে দিয়েছেন। মনে পড়ে যায় সেদিনের কথাগুলো, যেদিন ফারুক শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন এক ফোঁটা চোখের পানি পড়েনি জুয়ের চোখ দিয়ে। একদম পাথর ছিল সে। কষ্টগুলো এতটাই খেপিয়ে দিয়েছিল তাকে যে সে পাথর হতেও বাধ্য হয়েছিল। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে ভাবছিল সেই দিনের কথাগুলো। অবশ্য ভাবছিল না, সব কিছু যেন চোখের উপর ভেসে উঠছে তার। রাজশাহী শহরে একটা মফস্বল এলাকার গলি নাম্বার 5-এর হাউস নং 55 এর 3য় ফ্ল্যাটে জুই তার শ্বশুরবাড়িতে থাকত। 5ম তলার একটি অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন জুয়ের শ্বশুর, আর ওনারাই একমাত্র ছেলে ছিল জুয়ের স্বামী মানে ফারুক। টাকা পয়সা কম ছিল না তাদের, তবে ব্যবহার ছিল অনেকটা কুকুরের মতো। জুয়ের পিছনে লেগে থাকতো তারা সর্বক্ষণ। জুয়ের 2 পা একদিনের জন্য এক জায়গায় স্থির থাকতে দেয়নি তারা। ফরমাইশ ছিল তাদের হাজার রকম। জীবনের শেষ পর্যায়ে এসেও ফারুক নিজের কর্মের ফল ভোগ করে গেছে। জুই তার শ্বশুরবাড়িতে কোনো রকম শান্তি পায়নি। একটার পর একটা অশান্তি হয়ে গেছে। 3 বছরের বিবাহিত জীবনে সুখ বলতে কী ছিল তার জীবনে সে আদৌ বুঝে উঠতে পারেনি। স্বামীর সংসারের মাঝের সম্পর্কটা শুধু বিছানা অবধিই নয়, কিন্তু জুয়ের বিবাহিত জীবনটা সেটাই ছিল। ফারুক আর তার মাঝের সম্পর্কটা ওই বিছানা অবধি ছিল। ফারুক তার শারীরিক চাহিদা মেটাতো আর জুই তাকে খুশি করার আপ্রাণ চেষ্টা করে যেত। কয়েকবার হয়তো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও থাকতে হতো ফারুকের সাথে তাকে। একদিন রাতে শারীরিক অসহ্য যন্ত্রণা আর জ্বরের তাড়নায় অনেক খারাপ অবস্থা ছিল জুয়ের, কিন্তু সেদিনও ফারুকের কামনার কাছে হার মানতে হয়েছিল তাকে। আমার শরীরটা ভালো লাগছে না ফারুক। তোমার কি সারাদিন শরীর খারাপ থাকে? তুমি এই কথা কিভাবে বলো ফারুক? তুমি কি এটা দেখতে পাও না আমি সারা দিন তোমার সংসারে কি পরিমাণ খাটি? আমি কাছে আসলে তোমার হাজারটা বাহানা থাকে। আমার গায়ে হাত দিয়ে দেখো তুমি, সন্ধ্যা থেকেই প্রচুর জ্বর আসছে আমার, আর তুমি কি না। ধুর। এই বলে ফারুক ওইদিকে ফিরে যায়। জুইও তখন লম্বা হয়ে শুয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে। কিন্তু 10 মিনিট পর ফারুক আবারও এই দিকে ফিরে জুইকে আঁকড়ে ধরে। সে রাতে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও ফারুককে সুখ দিতে হয়েছে জুইকে। হঠাৎ ইফসির আম্মুর ডাক শুনে পেছন ফিরে তাকায় জুই। চোখের পানি মুছে মেয়েকে হাত বাড়িয়ে কোলে নেয় জুই। আম্মুন উঠে গেছেন আপনি? ঘুম ভেঙেছে আমার আম্মুনের? মায়ের আদর থেকে পরম আদরে মায়ের গলা জড়িয়ে নেয় ইফসি। তার কাছে মা মানেই শান্তি। জুইয়ের পৃথিবীতে এখন ইফসি ছাড়া কেউ নেই। জুইয়ের পুরো দুনিয়া একদিকে, ইফসি একদিকে। যদিও ইফসি অযাচিত ভাবেই এসেছিল, মূলত ইফসির জন্যই জুইয়ের বেঁচে থাকা, নয়তো জুই আগেই শেষ হয়ে যেত। জুইয়ের এখনও মনে পড়ে ইফসি যখন প্রথম তার গর্ভে আসে। মান্থ মিস হয়ে যাওয়ার পর প্রেগনেন্সি টেস্ট কিট এনে দিয়ে যেদিন পজিটিভ রেজাল্ট পায় যে সে মা হতে যাচ্ছে, সেদিন সে প্রায় 1 ঘন্টার মতো স্তব্ধ হয়ে যায়।
অযাচিতভাবে অনাগত ভবিষ্যৎ তখন তার গর্ভে জায়গা করে নিয়েছে। সে চায়নি এই সন্তান, যেখানে তার নিজের ঠিক ঠিকানা ছিল না। সে তার স্বামীর কাছ থেকে শুধুই দৈহিক কষ্ট পেয়ে গেছে, মনের শান্তি পায়নি কখনো। তারপর একে একে 8টা মাস পার করে জুঁই। ফারুক শুধু তার রাতে তার শারীরিক চাহিদা মেটাতেই ব্যস্ত ছিল, কখনো খবর নেয়নি তার স্ত্রী কেমন আছে। জিনিসগুলো এখন খুব করে ভাবায় জুঁইকে। মানুষে চলে গিয়েও কেমন যেন লেগে আছে আঠার মতো। জীবনটাকে নিয়ে শেষ জুয়াটা না খেললেও পারতাম। জুয়ার মজলিসে আজ আমি হেরে যাওয়া জুয়ারই মাত্র। কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিজেকে তৈরি করে নেয় জুঁই। শাড়ির কুচি দিতে দিতে হঠাৎ ভাবনায় মন্থ হয়ে যায় জুঁই। তার সাথে মনের মিলনটা ছিল হয়তো ঠিকই, কিন্তু আবদ্ধকরণটা ছিল অনেক বেশি। হয়তো এটাকে প্রেম বলা চলে, ভালোবাসা নয়। ভালোবাসা হলে আজ পরিস্থিতি অন্যরকম হতো। অঝোর ধারায় চোখের পানি ঝরছে তার চোখ দিয়ে। ভালোবাসার নামে জুয়া খেলেছিল সে, আর পরবর্তীতে বিয়ের নামে আরও একবার নিজেকে জুয়াতে নিয়োজিত করে দিয়ে শেষ জুয়াটা আমিও খেলে দিলাম। রাস্তা দিয়ে উদাস মনে হেঁটে যাওয়া জুয়ের খবর নেই যে রিকশাওয়ালা তাকে সাইড হতে বলছে তাকে। আরে এই আপা হরেন না, দেখি নাই ভাই, যান আপনি। রাস্তা দিয়ে হাঁটেন কেমনে? নিজের লগে বাচ্চাটারেও মারবো মনে হয়। রিকশাওয়ালার কথাও তার কান অবধি পৌঁছায় না। এতটাই উদাস সে যে তার সাথে আরও 1.5 বছরের মেয়ে ইফসি আছে তার খেয়াল নেই। জুঁই রাস্তার মাঝ বরাবর এসে হাতের ইশারা দিয়ে রাস্তা পার হয়ে ফ্লাইওভার দিয়ে ওপাশে চলে আসে। মাঝে মাঝে ইফসিকেও হাঁটায় সে। সবাই হয়তো ভাববে 1.5 বছরের মেয়েটাকে হাঁটাচ্ছে, এ কেমন মা? আর সে ক্ষেত্রে জুঁইয়ের জবাব হয়, আমার মেয়ে আমার মতোই সাধারণ মানুষ হিসেবে বড় হয়ে উঠবে। কারণ কে বলতে পারে যে বড় হয়ে সে তার মায়ের মতো কষ্ট নিয়ে হাঁটবে না। কিছু দূর এসে ইফসি হাত পা ছুড়ছে। তার হয়তো পা ব্যথা করছে। মায়ের দিকে 2 হাত পেতে ইশারায় বলছে, আম্মুন কোলে কোলে। মেয়ের কথায় জুঁই কোলে তুলে নেয় ইফসিকে। মায়ের কথায় 2 ঝুঁটি দুলিয়ে মিষ্টি হাসি দেয় ইফসি, যে হাসিতে জুঁই তার গত কষ্ট, শত কষ্ট নিমিষেই ভুলে যায়। আম্মুনকে একটা পাপ্পা দিবা না মা? ওম্মা ওম্মা আম্মুন ওম্মা ওম্মা ওম্মা। রাস্তাতেই অনেকগুলো চুমু দিয়ে দেয় তার মাকে। মা মেয়ের সম্পর্ক দেখে হয়তো আশেপাশের সব কিছু হিংসা করে জুঁই ইফসির সাথে কথা বলতে বলতে সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা বাইক পেছন থেকে এসে জুঁই আর তার বাচ্চাকে ধাক্কা মারতে মারতে ব্রেক টেনে ধরে। বাইকে বসা পুরুষ যখন বাইক থেকে নেমে হেলমেট খুলে জুঁইয়ের সামনে দাঁড়ায়, ওই মুহূর্তে জুঁইয়ের মাথা নষ্ট হয়ে যায়। পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছে এমন অবস্থা। ইপসিকে কোলে রাখা অবস্থাতেই জুঁইয়ের হাত নড়ে চড়ে ওঠে। এ কাকে দেখছে সে? সেই চোখ, সেই নাক, সেই চাহনি, সেই মাধুর্যতা, সেই শ্যাম বর্ণে জাদুকর আজও প্রায় একই রকম আছে। কেন যেন জুঁইয়ের ঠোঁট জোড়া কেঁপে ওঠে। কেন যেন কিছু বলতে গিয়েও থেমে যায় সে। ইপসিকে শক্ত করে ধরে রেখে চোখের কোণ থেকে বেয়ে পড়া পানিগুলো শাড়ির আঁচলে মুছে নেয় জুঁই। লম্বাটে শ্যাম বর্ণের পুরুষটি ধীর পায়ে অসার শরীর নিয়ে জুঁইয়ের দিকে এগিয়ে যায়। ইপসি তার মাকে কাঁদতে দেখে মায়ের গলা জড়িয়ে ধরে। মায়ের চোখের পানি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে বাচ্চাটাও। পুরুষটি এগিয়ে এসে অবাক এবং শান্ত কণ্ঠে বলে ওঠে, কেমন আছো জুঁই? সেই চেনা কণ্ঠস্বর আজ প্রায় 3 বছর আবারও জুঁইয়ের কানে এসে লাগে। নিয়তের নিষ্ঠুর খেলায় বলি হতে হয় কেন জুঁইদের? চেনা শহরে কিছু পুরাতন ধুলোবালি পড়ে জমে থাকা কিছু স্মৃতি কেন এত দিন পর তার সামনেই এসে পড়ে? মেয়েকে আরও আঁকড়ে ধরে 2 পাকে নিজ আয়ত্তে এনে অত্যন্ত শান্ত গলায় জবাব দেয় জুঁই, মরার মতো মরে নেই, বাঁচার মতো বেঁচেও নেই।
তারপর হঠাৎ জুঁইয়ের মন অজান্তেই বলে ওঠে। কথা তো দিয়েছিলে ফিরবে। তারপর বিষণ্ণতার মাঝে এক টুকরো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে রাস্তার বুকে। অফিসের কেবিনে বসে ভাবছে অনেক কিছুই। পাশের সিটে ছোট্ট ইপসি বসে আছে চুপ করে। ইপসি বড্ড বেশি শান্ত, একদম যেন দ্বিতীয় জুঁই। ইপসি ক্ষুধা লাগলেও কাঁদবে না, আর সে জোরে ব্যথা না পাওয়া ছাড়া কাঁদে না, আর এমনি পেলেও কাঁদবে না। আসলে আল্লাহ পাক হয়তো ইপসিকে শক্ত মাটি দিয়ে বানিয়েছে। ফাইল খুলে মেয়ের দিকে তাকিয়ে আছে জুঁই। যেইভাবে বসিয়ে রেখেছে ঠিক সেইভাবেই আছে ইপসি। ছোট্ট ছোট্ট দুইটা পুতুল দিয়ে খেলছে সে। মাকে একদম জ্বালাচ্ছে না বুড়িটা। হঠাৎ করে জুঁইয়ের মন চাইলো মেয়ের সাথে কথা বলতে। আম্মন তুমি কি করতেছো? মায়ের কথায় ছুটি দুটো নাড়িয়ে মায়ের দিকে চোখ তুলে তাকায় সে। একটু হাসি দেয় আর পুতুল দেখিয়ে বলে, আমি তেলি। মেয়ের কথায় মুচকি হেসে দেয় জুঁই, আর কাজে আবারও মন বসায় সে। ফাইলগুলো অনেক নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে জুঁই। অন্যদিকে ইপসি চেয়ার থেকে নেমে পুরো কেবিন হাঁটছে। ঠিক এইভাবেই জুঁইয়ের সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে সন্ধে হয়ে যায়। তারপর আবার ঘরের কাজে নিজেকে নিয়োজিত রাখতে হয়। রাতে মেয়েকে খাইয়ে শুয়ে দেয় জুঁই। জানালার পাশে এসে মাথা ঠেকিয়ে বসে আছে সে। আল্লাহ পাকের এই সুন্দর পৃথিবীতে যদি দিন মুছে দেওয়ার নিয়ম থাকতো, তাহলে সে আজকের দিনটা অনায়াসেই মুছে দিতে পারত। কারণ আজকে এমন কাউকে দেখতে হলো তাকে, আর এমন কারো কণ্ঠস্বর শুনতে হলো তাকে, যাকে সে 3 বছর আগেই মুছে দিতে বাধ্য হয়েছিল। অবহেলা পেতে পেতে শুকিয়ে যাওয়া গলাও তার চুপচাপ হয়ে যায় এক অন্ধকার বদ্ধ ঘরে। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে জুঁইয়ের। যে পুরুষটিকে মনে প্রাণে এত বেশি ভালোবেসেছিল, সে আজ সেই পুরুষটি আবার তার সামনে এসে দাঁড়িয়েছে, তাও কিনা যখন তার সন্তান তার কোলে ছিল। হঠাৎ করেই মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন পার্কে প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়েছিল জুঁই, আর সে এসেছিল পেছনে। চুপি চুপি এসে জুঁইয়ের চোখ চেপে ধরেছিল, আর জুঁইও তখন খপ করে সেই একজোড়া হাত ধরে নেয় আর বলে ওঠে, নাফিস, এই আসার সময় হলো তোমার? আমি তো জানি অপেক্ষায় রত আছে আমার কাদম্বরী। কথা নাই তোমার সাথে আর। রেগে থাকলে বেশ লাগে আমার কাদম্বরীকে। সব সময় মজা ভালো লাগে না কিন্তু। রাগলে তোমায় লাগে যে ভালো কাদম্বরী আমার। আমি তোমাতেই মিশে আছি, পাওকে খুঁজে আমার অস্তিত্ব। আমাকে কাব্য আর কিছু কবিতা দিয়েই দমাতে পারো তুমি। আমার তোমায় দমাতে হয় না, তুমি আমাতে এমনি দমে আছো। তাই তো এমন করো। ভালোবাসি তোমায় আমি, এমন তো করিনি। চেয়েছি রাঙাতে এই মন, সাথে চেয়েছি তোমারই আরাধন। ভালো ভালো, খুব ভালো। ধ্যান ভেঙে যায় জুঁইয়ের। জানালার পাশে বসে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় জুঁই। তারপর উঠে দাঁড়িয়ে জানালার থাই গ্লাসটা টেনে দিয়ে ব্যাগ থেকে ডায়েরিটা নিয়ে ভেতরের সোফায় বসে যায় জুঁই। মাঝের পাতায় কিছু লিখে নিচে 2টো লাইন লিখে দেয় সে। হারিয়ে গিয়েও আবার এলে কাছে, কাছে যদি এলে তবে হারিয়ে কেন গেলে। ডায়েরিটা বন্ধ করে ব্যাগে রেখে লাইট অফ করে বিছানায় এসে শরীর এলিয়ে দেয় জুঁই। তারপর আস্তে করে চোখ বন্ধ করে নেয় সে, কারণ আগামীকাল আবারও তার যুদ্ধ করতে হবে। অন্ধকার ঘরে জ্বলন্ত সিগারেট হাতে খাটের সাথে হেলান দিয়ে আধো শোয়া অবস্থায় আছে একজন পুরুষ। তার চোখে বারবার ভেসে আসছে আজকে রাস্তায় দেখা এক নারীকে, যার চাহনিতে আগে থাকতো খুশির ঝলক, আর এখন এক বিষণ্ণতার মেঘ জমা। প্রায় পাতলা শুকনো গঠনের নারীটি আজ অনেকটাই বদলে গেছে। নারীর কোলে ছোট্ট বাচ্চা থেকে কেন যেন পুরুষের বুকের বাম পাশের জায়গাটা চিনচিন ব্যথা শুরু হয়েছিল। হয়তো আজকের এই পরিস্থিতিতে শুধুমাত্র তার জন্যই। নারীর তো কোনো অন্যায় ছিল না, নারী তো মন উজাড় করে শুধু ভালোবেসেছিল, আর সেই ভালোবাসায় ছিল না কোনো ছলনা, ছিল না কোনো বাধ্যবাধকতা। ছোট্ট ছিল তার ভালোবাসার মাঝে, খোঁড় ছিল তার ভালোবাসার মাঝে, খোঁড় ছিল তার ভরসার মাঝে, যার জন্য নারীটি হারিয়ে গিয়েছিল 3টি বছর আগে। একটার পর একটা সিগারেট ধরাচ্ছে পুরুষ।
চোখের নোনা জলগুলো গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। হঠাৎ মুখ দিয়ে কিছু বেরিয়ে যায় তার। শত বছরের সাথে থাকার ওয়াদা দিয়ে হারিয়ে গিয়েছিলাম অতল গহ্বরে, আজ আবার তোমার সাথে দেখা। আমার কাদম্বরী, বুকের পাশে জমে থাকা চিনচিন ব্যথাটা আজ আবারও জ্বলে উঠেছে আপনা আপনি। এই মুহূর্তে তার পাগল পাগল লাগছে, বারবার তাকেই মনে পড়ছে। কেন যেন মনে হচ্ছে আজ আর তার ঘুম হবে না। গত 3টি বছর এই যন্ত্রণাটা সহ্য করে বেশ ভালোই তো ছিলাম আমি কাদম্বরী। ওই আজ আবার সামনে দাঁড়িয়ে লাভা জ্বালিয়ে দিয়েছ আমার মনের আঙিনাতে। ছোট্ট বাচ্চা মেয়েটার মুখটাও বারবার চোখে ভাসছে তার। কেন যেন খুব মায়া হচ্ছিল তার। বাচ্চাটা হুবহু জুয়ের মতো দেখতে হয়েছে, হয়তো তারই মেয়ে। কিন্তু আমার কাদম্বরীর পরনে সাদা শাড়ি কেন ছিল? প্রশ্নটা বারবার আহত করছে তাকে, ভেতরটা ক্ষত বিক্ষত করে দিচ্ছে তার, পাগল করে দিচ্ছে। সিগারেট জ্বলেই যাচ্ছে একটার পর একটা। আজ হয়তো সিগারেটও নিস্তার পাচ্ছে না তার থেকে। এমন সময় একটা কথা তার মনে পড়ে যায়। দিনটা ছিল ভালোবাসা দিবসের দিন, যাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে। সেদিন জুই লাল শাড়ি পরেছিল, খোপায় বেলি ফুলের মালা লাগিয়েছিল, হাত ভর্তি চুড়ি দিয়েছিল। একদম লাল পরীর মতো লাগছিল সেদিন তাকে। হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়েছিল ক্যাম্পাসে। তাকে দেখে একগাল হেসে জুইয়ের সামনে দাঁড়িয়ে যায়। তারপর গোলাপগুলো তার সামনে বাড়িয়ে দেয় আর বলে, ভালোবাসি। এই পুরুষ শুনছো? ভালোবাসি। আমি তোমায় ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে। এই পুরুষ, আমি তোমায় ভালোবাসি। জুয়ের কথায় একগাল হেসে সেদিন সে উত্তর দেয়, ও গোমর কাদম্বরী, লালে তোমায় লাগছে গো ভালো। আমি সেই লালের মাঝে হারিয়েছি। তুমি কি জানো কাদম্বরী, আমি তোমাকে ভালোবাসি। সেদিন ক্যাম্পাসের সবার সামনে জড়িয়ে ধরেছিল জুই তাকে, আর সে পরম যত্নে আঁকড়ে ধরে নেয় জুইকে। হঠাৎ সিগারেটের জ্বলন্ত আগুন তার হাতের আঙ্গুলকে ছুঁয়ে দেওয়ায় ধ্যান ভাঙে তার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করে নেয় সে। আমি নাফিস শুধু ভালোবাসার নামে ছলনাই করে গেলাম। তুমি জুই আমায় এতটা ভালোবেসে আপন করে নিয়েছিলে, আর আমি দায়িত্বের অজুহাতে ফিরিয়ে দিয়েছিলাম তোমায়। আমার কাদম্বরী আমায় ছেড়ে গিয়েও আমার সাথেই মিশে আছে অবিরত। না না, আমি তো তাড়িয়ে দিয়েছিলাম তাকে আমার দুনিয়া থেকে। হয়তো আজ তার এই চোখের পানির মূল্য নেই। দুজনের পথ আজ দুদিকে বেঁকে গেছে, সময়টাও আজ অনেক দূরে অবস্থিত। শুধু রয়ে গেছে এক বুক হাহাকার আর এক চোখ নোনা জল। নাস্তার টেবিলে বসে থাকা নাফিসের মন খাবারের দিকে নেই, টেবিলে ভরপুর খাবারে। 3 বছর আগে যেই খাবার জোগাড় করার অজুহাতে একটা মেয়ের বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব কিছুকে পায়ে ঠেলে মেয়েটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে, আজ সেই খাবারের অভাব নেই তার ঘরে। শুধু অভাব তার সেই কাদম্বিনীর, যাকে সেও চেয়েছিল এক সময় একান্ত আপন ভাবে। কিন্তু পরিস্থিতির কারণে সব কিছুকে মাটি চাপা দিতে হয়েছিল তাকে। সামনে খাবার রাখা আছে, কিন্তু আজ কেন জানি সেই খাবারগুলো কিছু কথা আপন মনে অন্তরে বলে ওঠে। একদিন দায়িত্বের অজুহাত দেখিয়ে জুইকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আর আজ সেই সব দায়িত্ব অনেকটাই সফল হয়ে গেছে। শুধু সাথে নেই আমার ভালোবাসার সেই মানুষটা। এমন সময় একজন ভদ্র মহিলার ডাকে ধ্যান ভেঙে যায়। নাফিস, এই নাফিস, কি ব্যাপার, খাচ্ছিস না যে? খাচ্ছি না কোথায়? খাচ্ছি তো। কোথায় খাচ্ছিস তুই? ভদ্র মহিলা হলেন রেহানা পারভিন, সম্পর্কে তিনি নাফিসের মা। তার কথায় নাফিস বিরক্ত বোধ করে, তবুও হাত মুখ খিটে রয়। এমন সময় একজন ভদ্রলোকও তার পাশে এসে বসে যায়। কিরে বাবা, কি হয়েছে? কোথায় কি হয়েছে? মন খারাপ নাকি? বাবা, আমার মন ভালো নাকি খারাপ সেটার খবর তো আগে কেউ নাওনি, আজ কেন? ভদ্রলোক আনিস ব্যাপারী, সম্পর্কে নাফিসের বাবা তিনি। ছেলের কথায় অভিমানের ছাপ, এটা তিনিও বেশ বুঝে গেছেন। কিন্তু তিনিও আবদ্ধ তার স্ত্রী রেহানার কাছে।
বলতে গেলে ভদ্রমহিলা সবার জীবনটা নষ্ট করে রেখে দিয়েছে। এমন সময় রেহানা পারভিন বলে ওঠেন, কি হয়েছে তোর? এমন করস কেন? কিছুই হয়নি। কিছু না হলেই ভালো। যাই হোক, আজকে সন্ধ্যায় তাড়াতাড়ি আসিস, এক জায়গায় যাব আমরা। মায়ের কথায় নাফিস বুঝে যায় যে কোথায় যাওয়ার কথা বলছে তার মা, তাই নাফিসও কড়া স্বরে জবাব দেয়, নেক্সট টাইম এসব কথা আমার সামনে বলবে না তুমি। এখন এর এসবের টাইম নেই আমার কাছে। নাফিস, চিৎকার করো না। আজকে তোমার জন্যে আমার এই অবস্থা মা। নিজেরা ভালো থাকার জন্যে আমার ভালো থাকাটা কেড়ে নিয়েছো। এখন তো ভালো আছো, তাহলে আমাকে আমার অবস্থাতে থাকতে দাও। এই বলে নাস্তা না খেয়ে বেরিয়ে যায় নাফিস। ভদ্রমহিলা রেহানা পারভিন আনিস ব্যাপারীকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলে ওঠে, ও কি সেইখানে এখনো আটকে আছে? যা হবার তা তো হয়ে গেছে, এখন ওকে বিয়ে করতে হবে। সবটাই তো শেষ করে দিছো, এখন আর বিয়ে বিয়ে করছো কেন? তখন তো বিয়ের নামেও তোমার আর তোমার মেয়েদের জ্বালা ধরে যেত। তুমি কথা কম বলো। আমি তো কথা কমই বলি, তোমাদের সব অন্যায় দেখেও চুপ করে আছি। আনিস ব্যাপারীর কথায় চুপ হয়ে যায় রেহানা পারভিন। মুখ বাঁকিয়ে উঠে চলে যান তিনি। অফিসে বসে এক মনে কাজ করে যাচ্ছে জুই। পাশে ইপসি বসা, সে খেলছে। এমন সময় তার টেবিলের ল্যান্ডলাইনে ফোন আসে। ফোন রিসিভ করতেই ভদ্রলোক মাহবুব হোসেন বলে উঠলেন, নাদিরা, একটু রুমে আসুন তো। জি স্যার, আসছি। মায়ের দিকে তাকিয়ে দেখে ছোট্ট ইপসি মাকে ডেকে দেয়। আমন। জুইয়ের দিকে হাত বাড়িয়ে ইপসি ইশারায় তার মাকে বোঝাচ্ছে তাকে কোলে তুলে নিতে। ছোট্ট ইপসির এই একটাই আবদার তার মায়ের কাছে, সে শুধু একটু কোলে উঠতে চায়, আর কিছুই আবদার করার নেই তার। জুই মেয়ের দিকে হাঁটু গেড়ে বসে মেয়ের গালে হাত রাখে। আম্মুন, আমি একটু আসছি, যাবো আর আসবো, তুমি একটু থাকো আম্মুন। মায়ের কথা চুপসে যায় ছোট্ট ইপসি। সে বুঝে যায় তার মায়ের কথা, তাই সে চুপ করে পুতুলগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকে। ইপসিকে বসিয়ে রেখে জুই তার বসের রুমে যায়। স্যার, আসবো? হ্যাঁ, আসুন। জি স্যার, বলুন। বসুন। মাহবুব হোসেন এর কথায় সামনে থাকা চেয়ারে বসে যায় জুই। ভাবছে হঠাৎ এভাবে ডেকে পাঠালো কেন তাকে। নাদিরা, কিছু কথা বলার আছে। জি স্যার, বলুন। নাদিরা, গতকাল আমরা একজন নতুন এমপ্লয়ি নিয়েছি। তিনি এতদিন শাখা অফিসে ছিলেন, গতকাল মেইন অফিসে জয়েন হলেন। গতকাল আপনাকে আর বলা হয়নি, তাই আজ বলে দিলাম। এখন থেকে মেইন ফাইলগুলো আগে আপনার কাছে যাবে, তারপর তার কাছে সে ফাইল সাইন করে দিলেই তা আপনার কাছে আসার অ্যাপ্রুভাল পাবে। আমি আশা রাখবো আপনি বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পেরেছি। সো তিনি আপনার সিনিয়র হিসেবে জয়েন দিয়েছেন এই অফিসে। আপনার কেবিনে ঠিক আগের কেবিনটাই তার, চাইলে দেখা করে আসতে পারেন আপনি। জি স্যার। এবার আপনি আসতে পারেন। জি স্যার। জুই কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনের দিকে পা বাড়ায়। মনে মনে ভয় ঢুকে গেছে। সিনিয়র হিসেবে জয়েন করা ভদ্রলোক কেমন হবে কে জানে। তার উপর ফাইলের ত্রুটি ধরতে পারলেই বড়সড় ঝামেলা হয়ে যাবে। সব মিলিয়ে মস্তিষ্কের স্নায়ু কোষগুলো হেলো পাথারি ছোটাছুটি করছে তার। নিজ কেবিনে এসে আরও অবাক হয়ে যায় জুই। যেই চেয়ারে সে তার ছোট্ট ইপসিকে বসিয়ে রেখে গিয়েছিল সেই চেয়ারটা ফাঁকা। ফাঁকা চেয়ার দেখে জুইয়ের কলিজা পাহাড় নেমে আসে। জুইয়ের চোখ থেকে অনায়াসে পানিগুলো গড়িয়ে পড়ে যায়। সব দিকে শক্ত থাকলেও জুই তার ছোট্ট ইপসির জন্য বড় বেশি অসহায়। মেয়ের কিছু হলে সে পাগল হয়ে যায়। এইটুকুনো একটা মেয়ে ভরা অফিস থেকে কোথায় উধাও হবে। মুখে হাত দিয়ে চাপা স্বরে কেঁদে দেয় জুই। ওয়াশরুম সহ সবটা চেক করে সে, এখানে ইপসি কোথাও নেই। পাগল পাগল লাগছিল জুইয়ের নিজেকে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না জুই। কেবিনের বাইরে গিয়ে মেন করিডোরে মেয়ের নাম ধরে ডাকতে থাকে সে। অফিসের বাকি স্টাফরাও জুই এমন ডাকাডাকিতে ইপসিকে খুঁজতে থাকে। কিন্তু ইপসি কোথাও নেই। দারোয়ানের কথা অনুযায়ী ইপসি অফিসের বাইরেও যায়নি। তাহলে ইপসি কোথায় যাবে? জুই আর নিজেকে নিজের আয়ত্তে রাখতে পারে না। সবার সামনেই মেঝেতে বসে যায়।
আম্মুন কোথায় তুমি? আম্মুন খুঁজছি তোমায়। চলে আসো আম্মুনের কাছে। ইফসি আম্মুনের কাছে আসো। সম্পূর্ণ ভেঙে পড়ে যায় জুই। কয়েকজন ফিমেল স্টাফ জুইকে রিল্যাক্স করায়, কিন্তু জুইকে কিছুতেই শান্ত করতে পারছে না। তার মেয়েকে তার এক্ষুনি চাই। পাগল হয়ে মেয়েকে ডাকতে থাকে সে। ইফসি, ইফসি, ইফসি আম্মুন কোথায় তুমি? ইফসি। প্রায় মিনিট 5 পর ইপসি আম্মুন বলে ডাক দেয়। ইপসির মুখে আম্মুন ডাকে পিছন ফিরে তাকায় জুই। ইপসিকে দেখে কলিজায় পানি আসে জুইয়ের। সামনে মনের মাঝে শীতল হাওয়া বয়ে যায় তার। জুই ইপসিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করে। আম্মুন কোথায় চলে গিয়েছিলে? আমি তো তেলি। কোথায় খেলেছো আম্মুন তুমি? আম্মুন খুঁজছি তো তোমাকে। আমি তেলি আঙ্কেলের হাতে। কোন আঙ্কেল আম্মুন? তোমাকে না বলেছি অপরিচিত কারোর সাথে কোথাও যাবে না? কেন তুমি আম্মুনকে কষ্ট দাও? এমন সময় ইপসির পেছনে এক ভদ্রলোক এসে দাঁড়ায়। ইপসিকে জড়িয়ে ধরে ভদ্রলোকের দিকে তাকায় জুই। ভদ্রলোকের চেহারার দিকে তাকিয়ে জুইয়ের পায়ের নিচ থেকে আরও একবার মাটি সরে যায়। ভদ্রলোকটি আর কেউ নয়, তার জীবন থেকে গত 3 বছর আগে হারিয়ে যাওয়া সেই পুরুষটি। নাফিসকে দেখে জুই আরও একবার ভরকে যায়। এই অফিসে এইভাবে নাফিসকে সে আশা করেনি। অফিসের অন্যান্য স্টাফরা নাফিসকে দেখে স্যার বলে সম্বোধন করে। তাদের এই সম্বোধন করা দেখে জুয়েরও আর বুঝতে বাকি নেই যে নতুন এমপ্লয়ি তাহলে নাফিস। এই মুহূর্তে তার মস্তিষ্কের স্নায়ুকোষগুলো তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। নাফিস এক দৃষ্টিতে তার সেই আগের কাদম্বিনীকে দেখে যাচ্ছে। নাফিসের দৃষ্টি বরাবরই শান্ত আর তীক্ষ্ণ। জুয়ের চোখ নাফিসের দৃষ্টির সীমানায় ঘুরঘুর করছে। এই মুহূর্তে তার নাফিসের দৃষ্টি থেকে সরে যেতে হবে, বলতে গেলে একরকম পালিয়ে যেতে হবে তাকে এখন। তাই ইফসিকে কোলে নিয়ে নিজের কেবিনের দিকে দ্রুত হেঁটে চলে যায় জুই। নাফিস সেখানেই দাঁড়িয়ে থেকে জুয়ের চলে যাওয়ার দেখতে থাকে। আর ছোট্ট ইফসি তার মায়ের কোল থেকে মায়ের কাঁধের আড়ালে এসে নাফিসের দিকে তাকিয়ে হেসে দেয় আর এক হাত দিয়ে টাটা দিয়ে দেয়। বাচ্চাটাকে দেখে নাফিসের মনের কোথাও একটা জমাট বাঁধা পাহাড়টা পানি হয়ে বয়ে যায় অচিরেই। কেবিনে ঢুকে মেয়েকে চেয়ারে বসিয়ে রেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে জুই। তার কাছে খুব অবাক লাগছে চারপাশের জিনিসগুলো। যেই অতীতকে সে আজ থেকে প্রায় 3 বছর আগে দাফন করেছিল, এখন সেই অতীত কেন বর্তমান হয়ে তার সামনে প্রকট হচ্ছে। ইফসির নাফিসের কাছে যাওয়াটা, নাফিসের এই অফিসে ট্রান্সফার হয়ে আসাটা কি ইঙ্গিত করছে তাকে সে এইটাই বুঝতে পারছে না। হঠাৎ তার নজর পড়ে তার মেয়ের দিকে। ইপসি খেলছে আর চকলেট খাচ্ছে। 1.5 বছরের বাচ্চাকে কি বা জিজ্ঞেস করবে সে। জুই তবুও মেয়ের দিকে এগিয়ে যায়। আম্মুন একটা কথা বলবা? মায়ের কথায় চোখগুলো বড় বড় করে তাকায় ইপসি। আম্মুন এই চকলেটটা কে দিয়েছে? আম্মুনকে বলবা? আঙ্কেল দিয়েছে। জুই বুঝে যায় সবটা। এই মুহূর্তে মাথা কাজ করছে না তার। সে চাচ্ছেই না যে নাফিসের সাথে পরবর্তীতে তার আর যোগাযোগ কিংবা দেখা হোক, কিন্তু সব দিক বন্ধ দেখছে সে। হুটহাট চাকরি ছাড়াটা হবে ওর জীবনের সব থেকে বড় বোকামি। একমাত্র এই চাকরির জোরেই ও একা একজন নারী নিজের বাচ্চাকে নিয়ে সারভাইভ করছে। চাকরিটা ছাড়া এই মুহূর্তে তার পক্ষে সম্ভব না। এমন অবস্থা কি করা উচিত তার, সেটাই তার মাথায় আসছে না। এইসবের মাঝে পিয়ন এসে হাজির হয়। ম্যাডাম আসবো? জি আসুন। ম্যাডাম, এসএস কোম্পানির ফাইল নিয়ে নাফিস স্যার ওনার রুমে আপনাকে যেতে বলেছে। আরও বড় ধাক্কা খায় জুই পিয়নের কথা শুনে। এই পর্যন্ত চোখাচোখি ছিল, এখন তো কথাতেও যেতে হবে দেখা যাচ্ছে। পিয়নের সামনে নিজেকে কোনো রকম শান্ত রেখে মুখে হাসি ফুটিয়ে পিয়নকে জবাব দেয় জুই। জি আচ্ছা, আমি যাচ্ছি। জি ম্যাডাম। ফাইল হাতে কেবিনের সামনে দাঁড়িয়ে আছে জুই। ভেতরে যাবে কি যাবে না ভাবছে সে। পরবর্তীতে নিজের মাঝে এক উদ্যম নিয়ে আসে সে। যখন সবটা শেষ করে দিয়েছে তখন এখানে আর কিছুই থাকে না। যা হবে শুধুই প্রফেশনাল কাজের জন্য হবে। এর বাইরে না আমি তাকে চিনি, না তাকে আমায় চেনার সেই সুযোগটা দিব।
এইসব ভেবে নিজেকে সব দিক থেকে এক পাশে এনে মনকে শান্ত করে নাফিসের কেবিনে পা রাখে জুই। স্যার আসবো? নাফিস তখন সেই মুহূর্তে ল্যাপটপে কাজ করছে। চিরচেনা সেই কণ্ঠস্বর তার কানে যাওয়ার সাথে সাথেই মাথা তুলে তাকায় দরজার সামনে। তার সামনে এক নারী চরিত্র দাঁড়ানো, পরনে সাদা শাড়ি, খোপা করা চুল, হাতে একজোড়া চিকন সিটে গোল্ডের চুড়ি, চোখে যেন হাজারো মেঘ জমা তাহার। মনের হচ্ছে কোনো এক কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় আছে, যেই মুহূর্তে জন্য এই মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে যাবে তার চোখ থেকে। ভাবনার রাজ্য থেকে ফিরতে বাধ্য হয় নাফিসকে, কারণ সেই মুহূর্তে জুই আরও একবার স্যার বলে সম্বোধন করে তাকে। নাফিসের অ্যাপ্রুভালে জুই ভেতরে এসে টেবিলের সামনে দাঁড়ায়, ফাইলটা এগিয়ে দেয় নাফিসের সামনে। চোখজোড়া তার টেবিলের কাচের উপর, কারণ সেই কাচের মাঝে নাফিসকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। নাফিস নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। আগের নাফিস আর এখনকার নাফিসের মাঝে অনেক আকাশ পাতাল তফাৎ। আগের প্রেমিক পুরুষ আজ সময়ের সাথে সাথে দায়িত্বশীল পুরুষ মানুষ হয়ে গেছে। নাফিস তখন ফাইলের বাহানায় সেই কাচের মাঝে তার কাদম্বিনীকে দেখে যাচ্ছে। কেমন যেন চুপসে গেছে মেয়েটা। ক্যাম্পাসের সেই হাসি খুশি মেয়েটা আজ লেপ্টে আছে এই সাদা শাড়ির মাঝে। নাফিসের খুব জানতে ইচ্ছে হচ্ছে কি ঘটে গেছে তার কাদম্বিনীর জীবনে। কেন এই সাদা শাড়ি? হঠাৎ নিজের উপলব্ধি করতে থাকে। ও কি বিধবা, নাকি স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে? জুই তো এতটা শক্ত ছিল না, তবু এতটা বদলে গেছে কিভাবে? নরম স্বভাবের মেয়েটা আজ সময়ের কাছে হেরে গিয়ে আমার কাছ থেকে প্রতারিত হয়ে এখন হয়তো পাথর হয়ে গেছে। যেন তার চোখ বলে দিচ্ছে তার ভেতরে কতটা চিৎকার হচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারছে না নাফিস। অন্যদিকে লজ্জা লাগছে জুইয়ের সাথে কথা বলতে, তবুও কেন জানি না তার মুখ থেকে জুইকে উদ্দেশ্য করে কিছু কথা বেরিয়ে যায়। প্রাণবন্ত আমার কাদম্বরী, আজ এই সাদামাটা নারী রঙের মাঝে রাঙিয়ে থাকা নারী কেন আজ পুরো ফাঁকা? নাফিসের মুখ থেকে 4 লাইন কবিতা শুনে অবাক হয়ে যায় জুই। বুকের মাঝের চিনচিন ব্যথাটা আরও বেড়ে যায়। খুব কষ্ট হচ্ছিল তার, খুব কষ্ট হচ্ছিল। নাফিসের কাছ থেকে তখন যা আশা করেছিল তার ছিটে ফোঁটাও পায়নি সে। আর যেখানে আশাগুলো ফিকে হয়ে গেছে, তখন আবার নাফিস কেন তার কাছেই এগোচ্ছে। জুই আর 1 সেকেন্ডের জন্য এখানে থাকতে চাচ্ছে না, তাই সে চলে যেতে পেছনে পা বাড়ায়। অমনি নাফিস তাকে আটকে দেয়। দাঁড়াও জুই। জুই কেন জানি শুনেও শোনেনি নাফিসের ডাক। আরেক কদম দিতেই আরেকবার ডাকে জুইয়ের পা জোড়া সেখানেই থামতে বাধ্য হয়। পালিয়ে যাচ্ছ? নাফিসের এই কথার উত্তরটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু সেই মুহূর্তে জুই তা করবে না। তবুও একবার ইচ্ছে করছিল পেছন ফিরে নাফিসকে দেখতে। মন জিনিসটা বড্ড বেশি বেহায়া, কেন যেন অতীতকে আঁকড়ে ধরতে চায় বারবার। পেছন ফিরে 3 বছর পর প্রথম নাফিসের চোখের দিকে তাকায় জুই। কেন যেন চাইতেও গলা দিয়ে স্বর বেরিয়ে আসছে না তার। কিছু বলতে চাচ্ছে সে, তবু কথা বেরোচ্ছে না। অন্যদিকে নাফিস আর কাদম্বির সবটুকুই বুঝতে পারে অনায়াসে। সে বুঝেও যায় তার কাদম্বির মাঝে ঝড় শুরু হয়ে গেছে, তাই নিজেই আরও একবার মুখ খুলে। কিছু বলতেই ইচ্ছে হচ্ছে না আমায়। আমার কাদম্বরী তো এমন ছিল না, নিজের মনে সবটুকু খুলে রেখে দিত সে আমার সামনে। তবে আজ কেন কাদম্বরীর মুখে কথা আসছে না? তবে আজ কেন কাদম্বরী তার অভিমানগুলো আমার সামনে উপস্থাপন করছে না? নাফিসের কথা শুনে বুকের মাঝে তোলপাড় করে উঠছে জুইয়ের, তবু অনেক কষ্টে মুখ থেকে বের করে। আপনার কোথাও ভুল হচ্ছে স্যার। আমি কাদম্বরী নই, আমি নাদিরা ইয়াসমিন জুই। আমার একটা সন্তান আছে। ভুল করছেন স্যার, আমি শুধুই এই অফিসের একজন কর্মচারী। জুই খুব সহজে এই কথাগুলো বলে দেয় নাফিসকে। নাফিস কিন্তু খুব অবাক হয়নি। ওর জায়গায় অন্য কোনো নারী হলেও এতক্ষণে নাফিসকে ছুলে রেখে দিত, কিন্তু এই নারী যে তার মনের রানী, তার কাদম্বিনী, যার মাঝে কিনা আছে অন্যরকম সব অনুভূতি। জুই,
আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই খুব লজ্জিত। সেই দিন উপায় ছিল না, বড্ড বেশি অসহায় হয়ে গিয়েছিলাম। দুটো দিকের মাঝে একটি দিক বেছে নিতে হতো আমায়। কোন দিকে যাব, ভালোবাসা নাকি দায়িত্ববোধ? পাগল হয়ে গিয়েছিলাম আমি। বাধ্য হয়েছিলাম তোমাকে ছেড়ে যেতে। কথা দিয়েও ফিরতে পারিনি আমি। নাফিসের কথাগুলো শুনে কেন জানি চোখের পানিগুলো আর আটকে রাখতে পারেনি জুঁই। এক দৃষ্টিতে নাফিসের দিকে চেয়ে আছে জুঁই। চোখের দিকে তাকিয়ে হৃদয়ের ঝড় বয়ে চলেছে জুঁইয়ের চোখের পানিগুলো বলে দিচ্ছে তার ভিতরে চাপা হাহাকার। পাগল মন যেন বারবার পাগলামি করতে চাইছে আজ। এরই মাঝে জুঁই কিছু বলে ওঠে, কারণ তারও বলতে ইচ্ছে হচ্ছে খুব। আমাদের মাঝে ভালোবাসার কমতি ছিল না, শুধু তোমার মাঝে দায়িত্বের মিথ্যে বোঝা ছিল। তুমি ছেড়ে তো গিয়েছো, আধার রাতে একা করে দিয়েছো। সেই রাতের মাঝে আমি আমার সবটা তোমায় মুক্ত করে দিয়েছিলাম। এখন এলে যখন, তখন দেখে যাও এই বুক কত হাহাকার জমাট বেঁধে আছে। জুঁইয়ের কথাগুলো শুনে টপ টপ করে চোখের পানি পড়ে যায় নাফিসের চোখ থেকে। সেই চোখের পানি দেখে জুঁই আবারও বলে, কান্না তোমায় মানায় না, কান্না তো সব আমার জন্য। সেইবার কেঁদেছিলাম তোমার পা ধরে, তারপর প্রতিনিয়ত কাঁদতে হচ্ছে নিয়তির হাতে পুতুল হয়ে। দয়া করে অফিসে সবার সামনে আমায় ছোট করে দিও না। এক বাচ্চার মা আমি, সেই সাথে বিধবা নারী। নোংরা উক্তি তুলতে কারো মুখে বাঁধবে না। ভুলে যখন গিয়েছিলে এখন আর মনে করো না। রাস্তা দুটো আগেই আলাদা করে দিয়েছো, এখন আর এই রাস্তায় আসার ভুলটা করো না। অকারণে বারবার কেবিনে ডাকতে যেও না। আসছি। জুঁই আর এক সেকেন্ডও দাঁড়ায়নি সেখানে, হন হন করে চলে যায়। বিধবা শব্দটা শুনে নাফিসের কলিজাটা কেঁপে ওঠে। এত কষ্ট কি আল্লাহ পাক কোন নারীকে দিতে পারে? অন্যায় তো করেছিলাম আমি ওর সাথে, তবে কেন আল্লাহ পাক আমায় সাফল্যের দিকে ধাবিত করে ওকে কষ্টের মাঝে ডুবিয়ে দিলেন? এইটাই কি তাহলে ভাগ্য, নাকি এটাকেই বলে ভবিতব্য? কথাগুলো বলে নাফিস চেয়ারে বসে পড়ে, আর অন্যদিকে জুঁই কেবিনের চেয়ারে বসে ডুকরে কেঁদে দেয় জুঁই। ইসফি তখন পুতুল কোলে মায়ের দিকে এক নজরে তাকিয়ে রয়। রাত প্রায় 2টা, ঘুম নেই জুঁইয়ের চোখে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আজ কেন জানি বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল, আর সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়েছে সন্ধ্যার পরপরই। এখন অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে। আজ মনে হয় বৃষ্টিও জুঁইয়ের চোখের পানির সাথে পাল্লা দিয়ে ঝরে যাওয়ার শপথ নিয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে অঝোর শ্রাবণে ভরা চোখে বাহিরের বর্ষণ দেখছে জুঁই। হঠাৎ কিছু মনে পড়ে যায় তার। দিনটি ছিল শুক্রবার। বিকেলে দুজনে মিলে বেরিয়ে টিএসসিতে গিয়েছিল, আর সেখানেই ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। এই শুনছো, আমি ভিজে গেলাম তো। কাদম্বরীর ভিজে যাওয়া স্নিগ্ধ শরীরটা দেখলে খুব বেশি ক্ষতি হবে না, কি বলো? আর যদি কাদম্বরে ঠান্ডা লেগে যায়? ফার্মেসি আছে তো। অসভ্য। হুম, আমি তোমাতেই উন্মাদ। পুরো ভিজে গেছি নাফিস। আমার বুকে আসো, ঝাপটে ধরে রাখি তোমায়। তোমার বুকটা আমার চাই, বুঝলে? তাই তো রাখতে চাইছি। সেদিন পরম নির্ভীতে জড়িয়ে নিয়েছিল নাফিসকে। সেই দিনে সেই স্পর্শে ছিল না কোনো নোংরামি, ছিল না কোনো অশ্লীলতা। যা ছিল তা শুধু ভালোবাসা আর যত্ন। আমন আমন মেয়ের ডাকে ধ্যান ভেঙে যায় জুঁইয়ের। পেছন ফিরে দেখে ইফসি উঠে গেছে। দৌড়ে মেয়ের কাছে যায় জুঁই। জি আম্মুন বলো। হিসি হিসি। ইফসিকে হিসি করিয়ে দিয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছে। ইফসির ঘুমের মাঝে হিসি পেলে সে উঠে যায়। তাকে জুঁই সেইভাবেই তৈরি করেছে। মেয়ের মাথায় হাত দিয়ে মেয়ের দিকে একদিকে চেয়ে আছে জুঁই। বাচ্চা নিয়ে নাফিস আর তার অনেক স্বপ্ন ছিল। নাফিস বরাবর চাইতো বিয়ের পর তাদের মেয়ে হোক। তা নিয়ে একদিন দুজনের মাঝে ঝগড়াও হয়ে যায়। মেয়েই হবে, দেখে নিও। তুমি কিভাবে জানো আমাদের মেয়েই হবে? হবে, দেখে নিও। আমার কাদম্বরীর কোলজোরে আরেক ছোট্ট কাদম্বরী আসবে। তুমি বড্ড বেশি অগ্রিম ভাবো। হয়তো। ইপসির মাথায় হাত বুলাতে বুলাতে চোখের পানিগুলো গড়গড় করে পড়ে যাচ্ছে চোখ দিয়ে। কি অন্যায় ছিল সেদিন তার? কোন অপরাধের শাস্তি দিয়েছিল নাফিস তাকে? পাগলের মতো ভালোবাসতো সে নাফিসকে। বুকের ভেতর সব ভেঙে চুরে যাচ্ছে তার।
মেয়ের পাশ থেকে উঠে দৌড়ে সামনের রুম বেতের সোফায় হুমড়ে খেয়ে পড়ে জুঁই। কুশন মুখে চেপে চাপা চিৎকার করে কাঁদছে জুঁই। নাফিস, কি অন্যায় করেছিলাম আমি? কোন অপরাধের শাস্তি দিয়েছিলে সেদিন আমায়? আমার ভালোবাসার মাঝে কি কোনো খাত ছিল? কেন এমন হলো নাফিস? কেন আমায় এত কষ্টের মাঝে ডুবিয়ে দিয়েছিলে নাফিস? আজ তবে কেন আবার আমার আশেপাশে চলে এলে? জুঁই জানে এর উত্তর নেই। নাফিস উত্তর দিতে পারবে না। নাফিসের কাছে সেদিনও উত্তর ছিল না, আজও নেই। নাফিস শুধু মিথ্যা অজুহাতে নিজেকে আর তাকে ধ্বংস করে দিয়েছে। অন্ধকার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে নাফিস। আজ কিছুতেই ঘুম আসছে না তার। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হচ্ছে। গলা থেকে কেন যেন আজ কথা বের হচ্ছে না তার। বারবার জুঁইয়ের মুখটা ভেসে উঠছে। এইটুকুন বয়সে এত কিছু সামলে নিয়েছে কিভাবে? প্রশ্নটা বারবার মাথায় ঘুরছে তার। একার জুঁইয়ের ঘুমটা, আবার একবার তার মেয়ের মুখটা বারবার ভেসে উঠছে তার চোখের সামনে।